দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, আমাদের জানাবেন যে নোয়াখালীতে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখেছেন, এছাড়া ঘরবন্দি মানুষ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাচ্ছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ ফাতিমা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীর বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে রয়েছে। গত 3 দিন নোয়াখালীতে বৃষ্টিপাত বন্ধ থাকা এবং পাশাপাশি উজানের পানির চাপ কম থাকায় নোয়াখালীতে পানি কমতে শুরু করেছে। এতে স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি রক্ষা করে গেছে এবং এই বন্যার পানি কমতে শুরু করার সাথে সাথে কিন্তু ক্ষয়ক্ষতির বিষয়টাও কিন্তু চলে আসতেছে। যে নোয়াখালীর মানুষের যে মাছের ঘের, পুকুর থেকে কোটি কোটি টাকার মাছ চলে গেছে। এছাড়া মানুষের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের প্রয়োজনীয় আসবাবপত্র নষ্ট হয়েও কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া এই বন্যার পানিতে এখন পর্যন্ত বন্যা দুর্গত এলাকার মানুষগুলো পানিজনিত রোগে এবং চর্মজনিত রোগে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন তালিকা করে দুর্গত এলাকাগুলো ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে। এছাড়া যেই স্থানীয়দের যে অভিযোগ, এখানকার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে তা কিন্তু অপ্রতুল। আর এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগেও কিন্তু নোয়াখালীতে প্রচুর ত্রাণ দেওয়া হচ্ছে। এছাড়া প্রাণীবন্দী মানুষের সংখ্যা কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে। এখন 1336টি আশ্রয়ন কেন্দ্রে প্রায় 3 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। আমাদের সাথে একজন স্বেচ্ছাসেবী সংগঠনের অতিথি রয়েছে, তিনি কোম্পানিগঞ্জের উইপরিউর সভাপতি। আমরা এখন তার সাথে কথা বলবো যে আপনারা তো এখানকার সামাজিক সংগঠন প্রশাসনের সাথে একজোট হয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আপনারা তো কিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন এবং মানুষ কতটুকু ত্রাণ পেয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আরডিপিকে। আপনারা জানেন নোয়াখালী একটি উপকূলীয় অঞ্চল। আমাদের যে কোম্পানিগঞ্জ উপজেলা, এখানে অতিবৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন পরিবারগুলা পানিবন্দী হয়ে আছে। যার প্রেক্ষিতে এখন আমাদের উপজেলা প্রশাসন এবং শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ছাত্র সমাজ সবাই এগিয়ে এসেছে। বিভিন্ন কেন্দ্রগুলোতে যেখানে আশ্রয় কেন্দ্রের মানুষজন অবস্থান করছে, সেখানে তাদের মাঝে খাবার বিতরণ, শুকনা খাবার বিতরণ করছে আর কি। বর্তমানে তুলনামূলক আগের চেয়ে কিছুটা পানি কমতে শুরু করেছে। যেসব অঞ্চলগুলোতে এখনো পানি আছে, আমাদের ইউনূস স্যারের মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে খাবার বিতরণের জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ফাতিমা, আমার কাছে ছিল নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন নোয়াখালীর পরিস্থিতি। এবার ফেনীর অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আরেক সহকর্মী আজাদ মালদার। আজাদ, আমাদের জানাবেন যে ফেনীতে দুর্গতদের পুনর্বাসনে কি উদ্যোগ দেখেছেন, আর সেই সাথে কোন কোন এলাকায় বর্তমানে পানিবন্দী লোকজনের সংখ্যা বেশি? ফাতিমা, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে ফেনীর দাগনমিয়ার ভয়াবহ বন্যার অবস্থার কথা। এখানে আমি যেখানে দাঁড়িয়েছি, এখানে ফেনী জেলা দাগনমিয়া উপজেলা সদর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের হায়াতপুর গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে এখন এখানে দাঁড়িয়েছি। এখানে আমার পিছনে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, তাদের বাড়িঘরে পানি উঠেছে। তারা এইটুকু বলছে যে এখানে আসলে আমাদের বিগত 40-50 বছরে এইভাবে বন্যা দেখি নাই। তাদের যে করুণ অবস্থা, গত 7-8 দিন থেকে তারা পানিবন্দী অবস্থা, মানবতা জীবনযাপন করছে। আমি যদি বলতে চাই, এখানে ফেনী জেলার মধ্যে দাগনমিয়া উপজেলা এখন পানিতে বাড়ছে। এখানে ফেনী জেলার মধ্যে দাগনমিয়া উপজেলার প্রায় 8টি ইউনিয়ন, একটি পৌরসভার মধ্যে প্রত্যেকটি জায়গা প্রায় 200 থেকে 300 পাকা রাস্তা, সড়ক বিলীন হয়ে গেছে। পানির নদী, যে এখানে নদীর যে আপনার এই এখন যে পানির না নামার যে ধীর গতি, এই পানির ধীর গতির কারণে আরো বন্যার যে এটা যেন দীর্ঘমেয়াদী হচ্ছে। এখানে কাজে মুসাফু স্লুইস গেটের যে পানি নামার কথা, যে এই পানিগুলা, সেখানে পানিগুলা সাগরের জোয়ারের পানি উল্টা লোকালয়ে প্রবেশ করছে। দিন দিন পানি যেন আরো বৃদ্ধি পাচ্ছে। গত 1 সপ্তাহ যাবত এখানে প্রায় মাত্র 2 থেকে 3 ফুট পানি কমেছে, যার কারণে পানি এখানে লক্ষ লক্ষ লোক পানিবন্দী অবস্থা, মানবতা জীবনযাপন করছে। এখানে আমার পিছিয়ে যারা এই যে স্বেচ্ছাসেবিক, এই যে মুন্না, তারা সমাজ কমিটি, মসজিদ কমিটি এবং তাদের পারিবারিক উদ্যোগে তারা এই এলাকাকে, মানুষকে, দুর্গম মানুষকে বাঁচিয়ে রেখেছে ত্রাণ সাহায্য দিয়ে। এবং এখানে সমাজ কমিটি, মসজিদ কমিটি আমাদেরকে এটাও জানিয়েছেন যে আগামীতে যেভাবে হোক তারা এই দুর্যোগ মোকাবিলা করবেন, এলাকাবাসীকে ত্রাণ সামগ্রী এবং সাহায্য, সহযোগিতা এবং চিকিৎসা সেবা দিয়ে। তো এখানে প্রত্যেক অঞ্চলে যদি এভাবে সমাজ কমিটি, মসজিদ কমিটি এগিয়ে আসে, আমার মনে হয় এখানে আর কোনো অভাব অনটন থাকবে না। এখানে প্রশাসনের যদি আরো কঠোর নজরদারি থাকে, প্রশাসন যদি সার্বক্ষণিক এখানে ত্রাণ সামগ্রী দিয়ে বিশুদ্ধ
আজাদ মালদার, আপনি থাকেন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, এবার লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আরেক সহকর্মী পলাশ সাহা। পলাশ, লক্ষ্মীপুরে বন্যার সার্বিক পরিস্থিতি কি দেখছেন, আমাদের জানাবেন বিস্তারিত। ফাতিমা যেমনটি জানাচ্ছিলেন যে লক্ষ্মীপুরে বন্যার পানি কিন্তু কমতে শুরু করেছে, তবে বন্যার পানি কমার সাথে সাথে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে। প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ না পৌঁছানো, খাদ্য সংকট, বিশুদ্ধ পানির সংকট, পয় নিষ্কাশন, সেই সাথে কিন্তু রান্নাবান্না নিয়ে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা অনেক ভোগান্তির মধ্যে রয়েছে। জেলার 5টি উপজেলায় এখন পর্যন্ত 7 লাখ মানুষ পানিবন্দী ছিল, তবে অনেক এলাকার পানি কমতে শুরু করায় অনেকে কিন্তু তাদের নিজ নিজ যে বাড়িতে সেখানে ফিরে গেছেন এবং এইসব এলাকায় কিন্তু নতুন করে যে পানিবাহিত যে রোগ, সেই রোগের যে প্রকোপ সেটি দেখা দিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে 66টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোতে যাচ্ছেন এবং যারা আশ্রিত যারা আছেন তাদেরকে কিন্তু এইসব পানিবাহিত রোগের বিষয়ে তাদেরকে সচেতন করছেন। এছাড়াও জেলার যে 700 মেট্রিক টন চাল এবং 10 লাখ টাকা বন্যা কবলিত এলাকার জন্য বরাদ্দ করা হয়েছে। আর এই ছাড়াও বন্যার কিন্তু যে বৃষ্টি, সেই বৃষ্টিতে গ্রামীণ যে সড়ক সহ রাস্তা যায় এলাকায় কিন্তু ব্যাপক হারে যে খাদ্য সংকট সেটি দেখা দিয়েছে। এছাড়া আমি যে পানি যে কর্মকর্তা রয়েছেন যিনি প্রকৌশলী, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে যে বন্যার যে পানি রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে কমতে শুরু করেছে। এছাড়া নদীর যখন ভাটা থাকে, চৌধুরীঘাটে যে স্লুইস গেট যেগুলো আছে সেগুলো কিন্তু খুলে রাখা হয়েছে যেন এইসব অঞ্চলের পানি যেন দ্রুত নেমে যায়। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে সুষমভাবে ত্রাণ বন্টনের জন্য এলাকা ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে থাকা বন্যার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ।